অপারেশন সিঁদুরের পর আরও জটিল পাক ভারত সম্পর্ক, টানা 16 দিনেও দুপক্ষের গোলাগুলি। নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠকে রাজনাথ সিং। পাক ভারত সংঘাতে জনগণ নয়, জড়িত দুই সরকার, বলছেন বিশ্লেষকরা। শান্তিপূর্ণ সমাধান চায় আম জনতা। সীমান্ত সুরক্ষিত, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিলের রায় 27 মে রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় পড়া শুরু। এবং উত্তর সিটিতে মশার যন্ত্রণা অতিষ্ঠ মানুষ, অনিয়ম দুর্নীতিতে জলে যাচ্ছে বরাদ্দ। সচেতনতার অভাবে দেশে বাড়ছে থ্যালাসেমিয়া। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবার বিস্তারিত। শুরুতেই পাক ভারত সংঘাত প্রসঙ্গ। অপারেশন সিঁদুরের পর ভারত পাকিস্তান সম্পর্ক আরও জটিল হয়েছে। কাশ্মীর সীমান্তে টানা 16 রাতেও দুপক্ষের মধ্যে হয়েছে গোলাগুলি। এদিকে অপারেশন সিঁদুর নামে সশস্ত্র অভিযানের বিষয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের অবহিত করার জন্য নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অপারেশনের বিস্তারিত তুলে ধরেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এ অভিযানে অন্তত 100 জন নিহত হয়েছে বলে উল্লেখ করেছেন রাজনাথ সিং। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। পহেলগামে জঙ্গি হামলার জেরে তলানিতে ঠেকেছে ভারত পাকিস্তান সম্পর্ক। কাশ্মীর সীমান্তে টানা 16 রাতেও দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে। এ পর্যন্ত সীমান্ত সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13 জনে, যার মধ্যে 12 জনই বেসামরিক নাগরিক। এদিকে পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা অঞ্চলে ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামাবাদ। ভারতে সাম্প্রতিক বিমান হামলায় অন্তত 31 বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। বুধবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানান। ভারতের সাম্প্রতিক বিমান হামলার প্রেক্ষাপটে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন, পরিস্থিতি আরও উত্তপ্ত হলে পারমাণবিক যুদ্ধের সংখ্যা বাস্তবে রূপ নিবে। বর্তমানে ভারতে গভীর রাজনৈতিক সংকট চলছে উল্লেখ করে তিনি বলেন, দৃষ্টি সরাতেই সীমান্তে আগ্রাসন চালাচ্ছে তারা। এরই মধ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর জেলায় আবারও ব্ল্যাকআউট মহড়া শুরু করেছে ভারত। এই সময় বাসিন্দাদের ঘরের ভিতরে থাকার নির্দেশ দেয় প্রশাসন। এদিকে পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থান ও গুজরাট সহ কমপক্ষে 21টি বিমানবন্দর আগামী 10 মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। আর ভারত পাকিস্তান উত্তেজনার কারণে আসন্ন ইউরোপ সফর বাতিল করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। পাক ভারত সংঘাত নিয়ে কড়া দৃষ্টি রাখছে বাংলাদেশ। নিকট দুই প্রতিবেশীর জন্য আলাদা আবেগ আছে দেশের মানুষের। দুদেশের মধ্যে চলমান সংঘাত নিরসনের প্রত্যাশার পাশাপাশি নিজেদের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রেও জোর প্রস্তুতি চান তারা। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলেন, পাক ভারত যুদ্ধ দেশ দুটির জনগণের নয়, সরকারের। রেজা খানের রিপোর্ট। পাকিস্তান ভারতের পাল্টাপাল্টি হামলায় প্রতিদিন বাড়ছে মৃত্যু ও হতাহতের সংখ্যা। এই পরিস্থিতিতে নিকট প্রতিবেশী হিসেবে উদ্বিগ্ন বাংলাদেশের মানুষ। যুদ্ধ সৃষ্টি হলে তাদের অস্ত্র বিক্রি হয়, একটা বড় প্রফিট হয়। ওনারাই খোঁচায় আর কি এক দেশের সাথে আরেক দেশের একটা যুদ্ধ সৃষ্টি করে। বেসিক্যালি ইন্ডিয়া যুদ্ধটা মানে দেশভিত্তিক না নিয়ে যুদ্ধটা করতেছে ওরা বেসিক্যালি ধর্মভিত্তিক হয়েছে। তবে প্রতিবেশী দেশ ভারত পাকিস্তানে চলা সংঘাত দ্রুত নিরসনের প্রত্যাশা জানিয়ে দেশের সাধারণ মানুষ বলেন, নিজেদের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রেও প্রস্তুতি রাখা জরুরি। পারমাণবিক অস্ত্র তো আমাদের দরকার, আমরা দুর্বল থাকবো কেন? আমাকে তো শক্তিশালী থাকার দরকার। দেশের সার্বভৌমত্ব ধরে রাখার স্বার্থে আমাদেরও উচিত এই ধরনের সামর্থ্য অর্জন করা, অর্থাৎ পারমাণবিক অস্ত্র। সব দেশই মোটামুটি সমরাস্ত্র বা বিভিন্ন তারা উন্নত হচ্ছে, আমাদের উন্নত হওয়া উচিত। দেশ দুটির মধ্যে উত্তেজনা বাড়লেও তারা পারমাণবিক যুদ্ধে লিপ্ত হবে না উল্লেখ করে এই যুদ্ধ কোনোভাবেই জনগণের নয় বলে মত দেন এই বিশ্লেষক। সাধারণ জনগণ কিন্তু এই দ্বন্দ্ব সংঘাত বা এই যুদ্ধ চায় না। এটা দুই দেশের দুটি সরকারের বিষয়। তারা তাদের সক্ষমতা, তাদের ইগো এগুলো প্রদর্শন করার জন্যই জনগণের বিলিয়ন বিলিয়ন ডলার এখানে তারা ইনভেস্ট করছে। তারা পারমাণবিক যুদ্ধে একে অপরের সাথে জড়িয়ে যাবে সেটা মনে হচ্ছে না, কারণ
সেখানে যেই ধরনের একটা ইম্প্যাক্ট পড়বে অন্যান্য রাষ্ট্রের উপর এবং অবধারিতভাবে তখন কিন্তু এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যাবে। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর শেখ শামস মোরসালিন মনে করেন এ যুদ্ধের পেছনে পরাশক্তি আমেরিকা ও চায়নার হাত থাকতে পারে। ভারত যদি পাকিস্তানের সাথে তার ওয়েস্টার্ন ফ্রন্টে যদি ইনভলভ হয়ে যায় তাহলে হয়তো ভারত এদিকে যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা করে মায়ানমারে কিংবা রাখাইনে হয়তো কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারবে না। তো চায়নার হয়তো এটার পেছনে চীনেরও একটা হাত থাকতে পারে। যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য হলো বা তার ফরেন পলিসি অবজেক্টিভের একটি মূল দিক হলো যে চায়নাকে কন্টেইন করা। চায়নার যে প্রভাব বাড়ছে এই এশিয়া জুড়ে এবং পুরো বিশ্ব জুড়ে, তো সেটাকে যতটা সম্ভব প্রতিহত করা যায়। পাক ভারত সংঘাতে বৈশ্বিক রাজনীতির অনেক মেরুকরণ আছে বলেও মনে করেন এই দুই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফের কথা যে সে বলছে, সে কিন্তু মূলত টার্গেট করেছে চায়নাকে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। পাক ভারত উত্তেজনায় দেশের সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে এবং সীমান্ত এলাকায় কৃষকদের এ ব্যাপারে ভীত না হতে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে দিনাজপুরের বিরলের মোকলেসপুরে বোরো ধান কাটার উদ্বোধনী অনুষ্ঠান শেষে কথা বলেন উপদেষ্টা। কৃষকদের উৎপাদন খরচ কমাতে বরেন্দ্র কর্তৃপক্ষকে সেচ খরচ কমিয়ে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতি থেকে দূরে থাকতেও বলেন তিনি। এখানে কোনো ভীতির কোনো কারণ নাই, আমাদের এই বর্ডার সম্পূর্ণ সিকিউর, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই, তারা ভালোভাবে ধান কাটতে পারবে। বরেন্দ্র ডিজি সাহেবরা আমি বলবো কৃষকদের এই যে পানির বিল যেন আরও কমায় আনা যায়, যেন তাদের উৎপাদন খরচ যেন কমানো যায়, এই জন্য অনেক ব্যবস্থা করতে হবে। আর উপরে যারা চাকরি করে আর এই দুর্নীতিটা কমাইতে হবে। এবার অন্যান্য খবর। ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বুধবার রাত ৩টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকক যান তিনি। আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায় দেশ ত্যাগে নিষেধাজ্ঞা না থাকায় তাকে যেতে দেওয়া হয়েছে। তিনি চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককে গিয়েছেন। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়েছে। ২৭ মে রায় ঘোষণা করবেন সর্বোচ্চ আদালত। আজহারের আইনজীবী শিশির মনিরের প্রত্যাশা রায়ে নতুন ইতিহাস রচিত হবে। জুডিশিয়াল কিলিংয়ের কলঙ্ক থেকে আংশিক হলেও মুক্তি পাবেন বিচার বিভাগ। আর প্রসিকিউটর গাজী তামিম বলেন, বিগত সরকারের সময় ট্রাইব্যুনাল আইনের অপপ্রয়োগ হয়েছে। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। দেশের সর্বোচ্চ আদালতে টানা ২ কার্যদিবসে শেষ হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানি। শুনানিতে আইনজীবী শিশির মনির ৪টি যুক্তিতে জামায়াতের এই শীর্ষ নেতার খালাস চেয়েছেন। প্রধান বিচারপতির নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে ৩ পক্ষের শুনানি শেষ হয়। রায়ের জন্য ২৭ মে দিন ধার্য করেন আদালত। পরে এটিএম আজহারের আইনজীবী শিশির মনির বলেন, সিন্ডিকেট করে জামায়াত নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছে। তার আশা এটিএম আজহার খালাস পাবেন। যদি আমাদের আপিলের ডিভিশন জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেন, তাহলে জুডিশিয়াল কিলিংয়ের যে নমুনা এই দেশে প্রতিষ্ঠিত হয়েছিল, এই কলঙ্ক থেকে আমাদের বিচার বিভাগ আংশিক হলেও মুক্ত হবেন। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা শেখ হাসিনার সঙ্গে গোপনে দেখা করে জামায়াতের নেতাদের বিচার করার পরামর্শ দেন বলে অভিযোগ করেছেন শিশির মনির। একজন আপিল বিভাগের জজ কি করে প্রধানমন্ত্রীর সাথে সিক্রেট মিটিং করে মানুষকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করতে পারেন, তিনি তার বইয়ে নিজেই তা স্বীকার করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন ও কার্যপরিধি সবই আন্তর্জাতিক মানের। সর্বোচ্চ আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন বলে আশাবাদী প্রসিকিউশন টিম। যে ট্রাইব্যুনালের প্রতিষ্ঠা এবং এই আইন সংসদে পাশ করা, দুটির উদ্দেশ্যই ছিল সৎ, কিন্তু এটিকে যারা ব্যবহার করেছেন আইন এবং ট্রাইব্যুনাল পক্ষ থেকে, ইভেন অ্যাপিলেট ডিভিশনের পক্ষ থেকে, সেই ব্যবহারটা সঠিক ছিল কিনা সেটি ট্রাইব্যুনাল বা এখনকার অ্যাপিলেট ডিভিশনের জাজেরা নির্ধারণ করবেন। মুক্তিযুদ্ধে রংপুর অঞ্চলে ১২৫৬ জনকে হত্যা, ১৭ জনকে অপহরণ, শত শত ঘরবাড়িতে অগ্নিসংযোগের ১৭টি অপরাধে ২০১৪ সালে এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।
2001 সালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় আসামিদের সাজা বহাল থাকবে কিনা তা জানা যাবে মঙ্গলবার। বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় পড়া শুরু করে। আদালত জানিয়ে রায় পড়া শেষ হবে মঙ্গলবার। ওই দিন আসামিদের সাজা বহাল থাকবে কিনা জানা যাবে আদালতে। এর আগে 2014 সালের 23 জুন বহুল আলোচিত এই মামলায় হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান, মৌলানা তাজউদ্দিন সহ 8 জনের ফাঁসি এবং 6 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। আমরা এভিডেন্সগুলো আজকে পড়ে শেষ করব, আর অর্ডার প্রসেসটা আজকে হচ্ছে না বিকজ হাফেজ মাওলানা ইয়াহিয়া আর আরেকজন মাওলানা আব্দুর রৌফ, এই দুজন মারা গেছেন জেলখানায়। পুরো যেটা আমরা সংবাদ পেয়েছি, কাজেই এটা আমরা একটু অথেন্টিকেট সংবাদ নিতে চাই, খবর নিতে চাই, তারপরে আমরা পূর্ণাঙ্গ রায় বা ডেলিভারি এবং এটা অর্ডার পোর্শন যেটা এটা নেক্সট ওপেনিং ডে যেদিন সেদিন মঙ্গলবারে। এদিকে 4 বছর আগে মুন্সিগঞ্জের সালিশি বৈঠককে কেন্দ্র করে 3 জনকে হত্যার দায়ে 3 আসামির মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া 10 জনকে খালাস দেওয়া হয়। দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 3-এর বিচারক মাসুদ করিম রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন সৌরভ প্রধান, রনি ব্যাপারী এবং শিহাব প্রধান। রায়ে অসন্তোষ জানিয়ে মামলার বাদী খালেদা আক্তার বলেন তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত। স্বামী হত্যার বিচারের জন্য প্রয়োজনে উচ্চ আদালতে যাবেন তিনি। ফ্ল্যাট সংক্রান্ত দুর্নীতির মামলায় সুষ্ঠু তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে আগামী 15 মে দুর্নীতি দমন কমিশন দুদকে তলব করে চিঠি দেওয়া হয়েছে। টিউলিপ সিদ্দিকের জাতীয় নাগরিক সনদপত্রে উল্লেখিত ঠিকানায় চিঠি দেওয়া হয় বলে জানিয়েছে দুদকের উপপরিচালক মোহাম্মদ আখতারুল ইসলাম। এদিকে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নোয়াখালীর সাবেক এমপি মামুনুর রশিদ কিরণ এবং তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান দুদক উপপরিচালক। 22টি হিসাবে মোট 211,56,53,241 টাকার সন্দেহজনক লেনদেন করায় জনাব মামুনুর রশিদ সাবেক এমপি নোয়াখালী 3 বেগমগঞ্জের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলার সিদ্ধান্ত হয়েছে। মশার অত্যাচারে অতিষ্ঠ ঢাকা উত্তর সিটির মানুষ। কেবল রাতে নয়, অনেক এলাকায় দিনের বেলাতেও ঘরের ভেতর দুদণ্ড শান্তিতে বসতে পারেন না অনেকেই। অথচ বছরে এ খাতে বরাদ্দ আছে অর্ধশত কোটি টাকা, যার পুরোটাই জলে যাচ্ছে অনিয়ম ও দুর্নীতির কারণে। উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান মশা নির্মূলে স্বল্প এবং দীর্ঘমেয়াদী বেশ কয়েকটি প্রকল্প চলছে, শীঘ্র মিলবে সুফল। সুরায়া মুন্নির রিপোর্ট। এখানে আজকাল মিনিমাম 2 মিনিট 3 মিনিট খারাইবেন আপনার পুরো মশা আলগায় লাগবে। মশার যন্ত্রণায় নাকাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রূপনগর থানার অন্তর্গত ইস্টার্ন ও শাগুফতা হাউজিং, চিড়িয়াখানা ঢাল ও শিয়ালবাড়ি বস্তি সহ কয়েকটি এলাকার মানুষ। নিয়মিত ওষুধ না ছিটানোয় এসব এলাকায় জোরে সোরেই বংশবিস্তার করে চলেছে মশার দল। কোথাও কোথাও অবস্থা এমন যে দিনের বেলাতেও ঘরে টেকা দায় হয়ে পড়ে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও তো কথাই নেই, মশারা যেন মিছিল নিয়ে হামলে পড়ে। কয়েল জ্বালিয়েও ঠেকানো যায় না উপদ্রব। সন্ধ্যা হইলে যে আগুন জ্বালাই দেখছেন, কড়াইয়ের ভিতরে পাতা পোতা দিয়ে ধোঁয়া জ্বালাই, মশারি টানায় দুপুরে ভাত খাইতে হয়। সন্ধ্যার আগ দিয়ে এবং সকালবেলা এই 2টা টাইমে মশার পরিমাণটা বেশি। সন্ধ্যা হইলে এখানে বসা যায় না, মশাগুলো দেখা উৎপাত বেশি চলে, একটা আতঙ্কে থাকে সবাই মশার উৎপাতে। মশক নিধন অভিযান চললেও ওষুধের মান ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ডোবা, নালা, নর্দমা ও জলাধারে স্প্রে না করায় এসব স্থানে নীরবে বংশবিস্তার করছে মশার দল। লানা যদি ক্লিয়ার না করা হয় আসলে মশায় খুব প্রবলেম করে, আমাদের সমস্যা হয়। এর কোনো প্রক্রিয়া নেয় না, কমিশনে নেয়, সরকার কোনো নেয় না ওষুধ দেওয়ার জন্য। ওষুধ দেওয়া হয় কোনো রকম কেরোসিনের মতো দেয়, দিলে দিয়ে আবার জায়গায় মশা আবার উঠে যায়। ওষুধগুলো দেয়, আসলে ওষুধগুলো প্রয়োজনই না, ভালো ওষুধ না। ওই দেখা যায় যে কালো ধোঁয়া মানুষের চোখ টোক পুরায়। মশার উপদ্রব বেড়েছে তা স্বীকার করে ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ জানালেন মশক নিধনে বেশ কয়েকটি প্রকল্প চলমান রয়েছে। আমরা এককভাবে মশার ওষুধ ছিটিয়েও কিন্তু আমরা এটা কার্যকরভাবে আমরা এটা মোকাবেলা করতে পারবো না। সেই কারণে আমরা একটা বড় অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যাচ্ছি, মশার ট্র্যাপার বসাচ্ছি বিভিন্ন জায়গায়। এটা কাজ করবে, 100 মিটার রেডিয়াসের সকল মশাকে সে টেনে নিয়ে মেরে ফেলে এবং ভালো, জনস্বাস্থ্যের সাথে কোনো সমস্যা নেই এটা। তো এটা আমরা প্রায় কয়েক হাজার ট্র্যাপার আমরা প্রাথমিক পাইলটিং হিসেবে। সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যে মশার উপদ্রব কমে আসবে বলে আশ্বস্ত করেন তিনি। যেখানকার মানুষজন বেশি নোংরা, আমরা পরিষ্কার করার পরও ময়লা বেশি জমে, সেখানে মশা উৎপাদন হয়।
তো আমরা প্রথমে উত্তরা পুরো অঞ্চলটাকে এবার পাইলটিং করব। অলরেডি আমরা ওয়ার্ক অর্ডার রেডি করে ফেলছি, ইভ্যালুয়েশন হয়ে গেছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। দেশে প্রতিদিন অন্তত 20টি শিশু জন্ম নিচ্ছে থ্যালাসেমিয়া রোগ নিয়ে। বিশ্বজুড়ে এই সংখ্যা অন্তত 1 লাখ। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। বিশেষজ্ঞরা বলছেন এই রোগ নিয়ে তেমন জনসচেতনতা না থাকায় রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। এখনই সচেতন না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। শামীমুজ্জামান চৌধুরীর বিশেষ প্রতিবেদন। বাংলাদেশে প্রতিদিন অন্তত 20টি শিশুর জন্ম হচ্ছে থ্যালাসেমিয়া রোগ নিয়ে। 1 দশকের ব্যবধানে যা দ্বিগুণেরও বেশি। থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী দেশে মোট জনসংখ্যার 11.4% বা 1,82,00,000 মানুষ এই রোগের বাহক। থ্যালাসেমিয়ার বাহক মানেই তিনি এ রোগে আক্রান্ত নন, তবে 2 বাহকের মাধ্যমে জন্ম নেয়া সন্তানের 25% সুস্থ, 50% বাহক ও 25% রোগী হিসাবে জন্ম নেওয়ার সম্ভাবনা থাকে। থ্যালাসেমিয়া বংশগত রোগ। রোগীর রক্তে হিমোগ্লোবিনের উৎপাদন প্রয়োজনের চেয়ে কম হয়। শ্বাস প্রশ্বাসের সমস্যা, অরুচি, জন্ডিস সহ নানা সমস্যায় ভোগেন তারা। জন্ম থেকে আক্রান্ত ছিল, তো ফার্স্টে তো ধরা পড়ে নাই, পরে আস্তে আস্তে ওর শারীরিক একটু অবনতি ছিল, তারপর বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পরে জানতে পারলাম 8 মাসে যে বাচ্চার এই সমস্যা। 6 মাস থেকে আমার বাচ্চার থ্যালাসেমিয়া, আমি এখানে ট্রিটমেন্ট নিতে আসি। বাচ্চা এখন ঠিক আছে, কিন্তু প্রতি মাসেই ব্লাড দিতে হয় আর কি। থ্যালাসেমিয়া হলে সারা জীবনই চিকিৎসা নিতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল। ফলে প্রতিরোধেই গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকেরা। প্রত্যেক মাসেই ব্লাড লাগে, তো তারা একটু মন খারাপ করেই থাকে। এখনো অনেক পেশেন্ট আছে যারা জানে না তারা থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তারা শুধু মনে করে না তারা দুর্বলতা অনুভব করছে, কিছুদিন পর তাদের ব্লাড লাগে। 11.4% থ্যালাসেমিয়ার ধারক বা বাহক, কিন্তু এই ব্যাপারে আমাদের জনগণের সচেতনতা খুবই নিম্ন পর্যায়ে রয়েছে। আমাদের সবাইকে সচেতন হতে হবে। থ্যালাসেমিয়া রোগীদের জন্য ফ্রি বেড, ফ্রি ব্লাড ট্রান্সফিউশন অ্যাটলিস্ট সরকারি হাসপাতালে হোক, এটা আমরা আশা করি এবং দাবিও করি। 2018 সালে থ্যালাসেমিয়া রোগী ছিল 2725 জন। 6 বছরের ব্যবধানে দাঁড়িয়েছে 7,500-এ। বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসা সহজলভ্য করার জন্য সরকারি বেসরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। থ্যালাসেমিয়া রোগীরা সঠিক চিকিৎসা ও পরিচর্যা পেলে সুন্দর জীবনের পাশাপাশি যুক্ত হতে পারে সমাজের মূল ধারায়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের স্বাধীনতায় অবদানের জন্য একে বাংলা ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে প্রতিষ্ঠাতা পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দাবি জানিয়েছে ভাসানী জনশক্তি পার্টি। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এমন দাবি জানান দলটির চেয়ারম্যান রফিকুল ইসলাম। আর কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে জবাবদিহিমূলক বাংলাদেশ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। রাষ্ট্রের মৌলিক সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত জানতে ধারাবাহিক সংলাপ করছে জাতীয় ঐকমত্য কমিশন। 26তম দল হিসেবে আলোচনায় বসে ভাসানী জনশক্তি পার্টি। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দলটির নেতারা বলেন, স্বৈরাচারের আবির্ভাব ঠেকাতে সংস্কার গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য 4 জন নেতাকে প্রতিষ্ঠাতা পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান তারা। বাংলাদেশের স্বাধীনতার গুরুত্বপূর্ণ স্থপতি শেরে বাংলা একে ফজলুল হক, মজলুম জনতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে 4 ফাউন্ডিং ফাদার নেশন প্রতিষ্ঠা করে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ 4 বছর করার প্রস্তাবে বিরোধিতা করে দলটি। সরকারের মেয়াদ হবে 4 বছর, আমরা বলেছি 5 বছর। রাষ্ট্রপতির মেয়াদ হবে, ওনারা বলেছেন 4 বছর, আমরা বলেছি 5 বছর। প্রার্থীর বয়স ওনারা বলেছেন 21 বছর, আমরা বলেছি ন্যূনতম 25 বছর। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, আগামীর বাংলাদেশ সুরক্ষিত করতে হলে কাঠামোগত পরিবর্তন জরুরি। কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে জবাবদিহিমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশকে একটা আদর্শ জায়গা বলে বিবেচনা করবে। এটি গত 53 বছর ধরে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা।
গত 16 বছরের সংগ্রাম, এই সংগ্রামে প্রচুর মানুষ তাদের প্রাণ দিয়েছেন, নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন। জুলাই গণ অভ্যুত্থানের অর্জন ধরে রাখতে রাজনৈতিক দলের ঐক্যের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। আমরা প্রত্যাশা করি যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই আমরা ঐক্যবদ্ধ ছিলাম। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। প্রতিষ্ঠা করার মধ্যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নারীসহ 5 জন নিহত হয়েছে। বেলা 12:30টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে নিমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে 4 জনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, বাস ও অ্যাম্বুলেন্স দুটি জব্দ করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে $800 মিলিয়ন বিদেশি বিনিয়োগ আনতে সরকার এপিএম টার্মিনালসের সঙ্গে আলোচনা করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বলেন, এতে হাজারো মানুষের কর্মসংস্থানের পাশাপাশি অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন আসবে। চট্টগ্রামে এক অনুষ্ঠানে এসব কথা বলেন আশিক চৌধুরী। চট্টগ্রাম পোর্টকে আঞ্চলিক ট্রানজিট হাবে পরিণত করার পরিকল্পনার কথাও জানান তিনি। এই পোর্টটা করতে এটা একটা অবভিয়াসলি স্টেট অফ দি আর্ট এবং গ্রিন একটা পোর্ট হবে, এবং এই গ্রিন পোর্টটা করতে ওনাদের রাফলি $800 মিলিয়ন মতো লাগবে। এই পুরাটাই এফডিআই হিসেবে বাংলাদেশে আসবে। এখানে কিন্তু সরকার কোনো 1 টাকাও দিচ্ছে না, এবং পুরাটাই ওনারা বিদেশ থেকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হিসেবে আনবে। তারা গ্রিন পোর্টের কনসেপ্ট নিয়ে আসবে বাংলাদেশে, এবং আমাদের আশা হচ্ছে যে এর মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হবে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ওভারঅল এফডিআই নাম্বারটা, সেই নাম্বারটাতে একটা সিগনিফিক্যান্ট স্পাইক হবে। ফুটবল। বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন কানাডার বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার সমিত সোম। এক ভিডিও বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন বাফুফে ও বাংলাদেশের প্রতি। গত 6 মে ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির অনুমোদন পেয়েছেন সমিত। তার আগে গত 20 এপ্রিল জন্ম নিবন্ধন হাতে পাওয়ার পর 1 মে পেয়েছিলেন কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেকের সম্ভাবনা রয়েছে সমিত সোমের। Very excited to represent Bangladesh at the international level in football. A huge thanks to everybody for your support, and a huge thanks to everybody who helped speed up the process and make this possible. Thanks. শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। অপারেশন সিঁদুরের পর আরও জটিল পাক ভারত সম্পর্ক, টানা 16 দিনেও দুপক্ষের গোলাগুলি। নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠকে রাজনাথ সিং। পাক ভারত সংঘাতে জনগণ নয়, জড়িত 2 সরকার বলছেন বিশ্লেষকরা। শান্তিপূর্ণ সমাধান চায় আমজনতা, সীমান্ত সুরক্ষিত জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জামাত নেতা আজহারের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিলের রায় 27 মে। রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় পড়া শুরু। এবং উত্তর সিটিতে মশার যন্ত্রণা অতিষ্ঠ মানুষ, অনিয়ম দুর্নীতিতে জ্বলে যাচ্ছে বরাদ্দ। সচেতনতার অভাবে দেশে বাড়ছে থ্যালাসেমিয়া। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।